বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার জন্য, অস্থিতিশীল করার জন্য অনেক শক্তি কাজ করছে। বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র কাজ করছে, এবং সেই পার্শ্ববর্তী রাষ্ট্রে ক্ষমতা হারানো শেখ হাসিনা বসে আছেন। যেমন হাদির মৃত্যুর পর অনেকেই ভেবেছিল বিশাল জমায়েতের মধ্যে দিয়ে বিশাল বড় ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপ হবে, তার কিছুই কিন্তু হয়নি। তারেক রহমান আজ দেশে ফিরলেন এমন এক বাস্তবতায় যখন তখন মব সৃষ্টি হচ্ছে। প্রথম আলো ডেইলি স্টার ছায়ানট উদীচী ভবনে হামলা হয়েছে কিছুদিন আগেই, আগুন আর লুটপাটের ছবি এখনও আমাদের সামনে তরতাজা। দেশে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করা হচ্ছে, মানুষের মনে অবিশ্বাস আতঙ্কের ছায়া স্পষ্ট। তারেক রহমানই কি এই অবস্থা থেকে উত্তরণের শেষ ভরসা? দেখুন, কোনো ব্যক্তি বিশেষ উত্তরণের শেষ ভরসা হয় না, শেষ ভরসা হয় জনগণ। এখন জনগণকে যদি আপনি বোঝাতে পারেন, এবং আমাদের দেশের জনগণ যে আপনি মব সন্ত্রাসের কথা বলছেন বা আগুন সন্ত্রাসের কথা বলছেন বা পত্রিকার অফিসে আগুন দেওয়ার কথা বলছেন, এই ধরনের নষ্ট সংস্কৃতির বিরুদ্ধে যদি প্রবল জনমত গঠিত হয়, তাহলেই আমরা এর থেকে বেরিয়ে আসতে পারবো, অন্যথায় পারবো না। দ্বিতীয়ত আরেকটা কথা বলা হয়, যে কোনো দেশে যখন বিশাল পরিবর্তন হয় তখন অনেক ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, এবং সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়তো সাধারণ দৃষ্টিতে একেবারেই গ্রহণযোগ্য নয়। তো এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, এই সম্পর্কে মাও সেতুংয়ের একটা উক্তি আছে যে রেভলিউশন ইজ নট এ ডিনার পার্টি। একটা ডিনার পার্টিতে যত সাজিয়ে গুছিয়ে খাবার পরিবেশন করা হয়, হ্যাঁ, সেরকম কোনো ব্যাপার নয়। কাজেই যে কোনো বড় পরিবর্তনের আনুষঙ্গিক একটা ঘটনা হিসেবে এসব জিনিসগুলো আসে। তবে সেক্ষেত্রে নেতৃত্বের একটা দায়িত্ব আছে। নেতৃত্বের দায়িত্ব হচ্ছে এইসব অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, এবং এইসব অনাকাঙ্ক্ষিত ঘটনার ফলে জনকে যে ফাটল ধরে, মানুষের আস্থার ক্ষেত্রে যে ফাটল ধরে, সেটাকে প্রতিরোধ করার চেষ্টা করা এবং মানুষকে সঠিক পথে নিয়ে আসা। কাজেই এটা নিঃসন্দেহে এই সমস্যাটা তারেক রহমানের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে। প্রথমে তার দলটা বিরাট দল, এবং জনগোষ্ঠীর একটা বড় অংশ তার দলের সঙ্গে আছে, এবং এই দলটার তৃণমূল থেকে একেবারে চূড়া পর্যন্ত সর্বত্র যদি তিনি বোঝাতে পারেন যে এই ধরনের অসংযত আচরণ, অনাকাঙ্ক্ষিত আচরণ রাষ্ট্রের জন্য, দেশের জন্য, সমাজের জন্য, জনগণের জন্য ক্ষতিকর, তাহলে সেই কর্মী বাহিনী তারা একটা মেসেজ সারা দেশে ছড়িয়ে দিতে পারে, যার মাধ্যমে এই সব জিনিসগুলো অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে। বাইরের যে সকল ফ্যাক্টর যারা মব সৃষ্টিতে প্রত্যক্ষ পরোক্ষভাবে ভূমিকা রাখছেন, তাদের উদ্দেশ্যে তারেক রহমান তাদেরকে কিভাবে এই যে আপনি বাইরের বলছেন, বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার জন্য, অস্থিতিশীল করার জন্য অনেক শক্তি কাজ করছে। বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র কাজ করছে, এবং সেই পার্শ্ববর্তী রাষ্ট্রে ক্ষমতা হারানো শেখ হাসিনা বসে আছেন, এবং তার দলের অনেক গুরুত্বপূর্ণ নেতা বসে আছেন, কর্মীরা আছেন। এদেরকে ব্যবহার করা হচ্ছে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করার জন্য যাতে সামনের নির্বাচনটা বাধাগ্রস্ত হয়, এবং শুধু তাই না, বর্তমান ব্যবস্থা সম্পর্কে একটা অনাস্থা সৃষ্টি হয়। তো এই পরিপ্রেক্ষিতে কাজটা শুধু আমাদের দেশের মধ্যেও না, আমাদের আন্তর্জাতিক প্রেক্ষাপটেও আমাদেরকে একটা ভূমিকা পালন করতে হবে, এবং আমরা আশা করব যে সঠিকভাবে আমরা চিত্রটা তুলে ধরতে পারি। এমনিতেই বাংলাদেশের ইমেজের যথেষ্ট ক্ষতি হয়েছে, বিশেষ করে বড় দুটো পত্রিকার অফিসে অগ্নিসংযোগের ফলে। তো এটা আপনার এই জন্য কাজ করার প্রয়োজন আছে আন্তর্জাতিক পর্যায়ে, আর দেশীয় পর্যায়ে তো আছেই। এবং আমার মনে হয় এই ঘটনা ঘটার পর গত কয়েকদিনে পরিস্থিতি অনেকটাই বদলে গেছে, চিত্রপট অনেকটাই কিন্তু বদলে গেছে, এবং অনেক মানুষই বলছেন যারা এসব কাজে লিপ্ত সেই গোষ্ঠীটি খুব বড় একটা গোষ্ঠী তা নয়। তাহলে সামনে এই ধরনের কর্মকাণ্ড অনেকটাই কমে আসবে এমন একটা আশাবাদ কি রাখতে পারি? যেমন আজকের সমাবেশ দেখে, আচ্ছা, কিংবা
হাদির মৃত্যুর পরে যে বিশাল জানাজা হয়েছে, এইসব থেকে একটা মেসেজ কিন্তু বেরিয়ে আসে, সেটা হচ্ছে যেমন হাদির মৃত্যুর পর অনেকে ভেবেছিল বিশাল জমায়েতের মধ্যে দিয়ে বিশাল বড় ধরনের মানে ধ্বংসাত্মক কার্যকলাপ হবে, তার কিছুই কিন্তু হয়নি। এবং বরং তার মধ্য দিয়ে একটা মেসেজ এসছে, সেটা হচ্ছে মানুষের ঐক্য এবং মানুষের শান্তির প্রতি আকুতি। একইভাবে আজকে তারেক রহমানকে মানুষ যেভাবে সংবর্ধিত করলো এবং যেভাবে অনেক, যেটাকে বলে অনেক ধৈর্য ধরে অনেক কষ্টের মধ্যে অসুবিধার মধ্যে মানুষ তাকে গ্রহণ করলো, তো সেটাও প্রমাণ করে যে আমাদের জাতীয় চরিত্রের মধ্যে আপনার বিশৃঙ্খলার উপাদানের চাইতে সৃষ্টিশীলতার উপাদান অনেক বেশি শক্তিশালী। এবং